আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা জোড় না বিজোড়, একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের এই অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম একসাথে তিনটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, যাতে এখান থেকে প্রশ্ন যেভাবে আসুক না কেন আমরা যাতে সমাধান করতে পারি। তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। আচ্ছা, একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের নিয়ম হচ্ছে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয়, অর্থাৎ শর্ত হচ্ছে একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে ওই সংখ্যাটি জোড়, মানে ওই সংখ্যাটি নিঃশেষে 2 দ্বারা বিভাজ্য, সেটিকে তাকে জোড় বলে। আর 2 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য না হলে সেটি বিজোড় হিসেবে গণ্য হবে। এখন প্রোগ্রামিংয়ের মাধ্যমে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। ইফ যদি n একটা সংখ্যা নাম্বার, এই সংখ্যাটাকে 2 দ্বারা মোড করে, এই প্রতীকটাকে বলা হয় মডুলাস, সংক্ষেপে মোড বলি। তাহলে সংখ্যাটাকে 2 দ্বারা মোড করে ফলাফল যদি 0 হয়, এখন অনেকের মনে হতে পারে এটি দ্বারা কি বোঝায়, আসলে বাস্তবে কি এটি দ্বারা বোঝায় ভাগশেষ নির্ণয় সূত্র, অর্থাৎ ভাগশেষ নির্ণয়ের জন্য আমরা এই মোড ব্যবহার করে থাকি। এখানে এটি দ্বারা বোঝায় যে সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয়, ইফ যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সংখ্যাটি জোড়, আর না হলে বিজোড়। যেমন যদি এস হয় জোড়, না হলে বিজোড়। এখন এই যে আমি আর একটু ব্যাখ্যা দিচ্ছি। 12 সংখ্যাটি জোড়, কারণ কি 12কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয়েছে। ভাগফল কত হয়েছে সেটি মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে ভাগশেষ শূন্য হয়েছে কিনা। এই যে 12কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয়েছে, তার মানে কি 12 সংখ্যাটি জোড়। বাট 13 সংখ্যাটিকে যদি 2 দ্বারা ভাগ করি তো ভাগশেষ কিন্তু শূন্য না হয়ে 1 থেকে যাচ্ছে, সেজন্য 13 সংখ্যাটি কিন্তু বিজোড়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পরীক্ষায় যদি আসে তাহলে আমরা কি এইভাবে ব্যাখ্যা দিব? না, আমি এটা বোঝানোর জন্য এই প্রাথমিক কিছু ধারণা দিয়েছি যে একটা সংখ্যা জোড় না বিজোড় তা কীভাবে বুঝবো। সেই জন্য বলা হয়েছে ইফ যদি n mod 2 ইকুয়াল টু 0, এখানে এই যে ডাবল ইকুয়াল টু ব্যবহার করা হয়েছে, এটাকে এক্ষেত্রে একটি রিলেশনাল অপারেটর হিসেবে ডাবল ইকুয়াল টু ব্যবহার করা হয়েছে। এর ব্যাখ্যাটা আমি আরেকটু পরে বলবো, সমস্যা নেই। তাহলে আমাদের একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের সূত্র হচ্ছে এটা মনে রাখলেই হবে। যাই সমাধানের চেষ্টা করি। এইবার আমরা মূল যে আলোচনা সেখানে যাব। এই যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের এখানে অ্যালগোরিদম লিখব। অ্যালগোরিদম এক ধাপ এক প্রোগ্রাম শুরু করি, এটা তো লিখে থাকি তাই না। ধাপ 2 ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি। n যদি আমাদের চলক হয়, n যদি একটি সংখ্যা হয়, তাহলে এখানে n এর মান গ্রহণ করি হিসেবে এখানে চলক ব্যবহার করেছি n। এখানে n এর পরিবর্তে আমরা নাম্বার ব্যবহার করতে পারতাম, অথবা a ব্যবহার করতে পারতাম, x ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি n ব্যবহার করেছি। এরপরে আমরা কি করব, ওই কন্ডিশনটা যাচাই করব। কোন কন্ডিশন? যদি এই n সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি জোড় হবে। অর্থাৎ এই সিদ্ধান্তটি যাচাই করি। সত্য হলে n সংখ্যাটি জোড়, আর মিথ্যা হলে এই n সংখ্যাটি বিজোড়। 3 নম্বর ধাপে যাচাই করব, ফলাফল সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। কেননা n এর মান যদি আমি 10 লিখি তাহলে ভাগশেষ শূন্য হবে, 10কে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। বাট n এর মান যদি 11 লিখি, সেক্ষেত্রে 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, তার মানে কি তখন কন্ডিশন মিথ্যা হবে। সেজন্য বলা হচ্ছে nকে 2 দ্বারা মোড করে, অর্থাৎ nকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয়, এখানে ইকুয়াল টু রিলেশনাল অপারেটর হিসেবে ডাবল ব্যবহার করেছি। অর্থাৎ এইখানে বলতে চাচ্ছে শূন্য কি না এটার উপর নির্ভর করে পরবর্তী কাজগুলি সম্পন্ন করবে, অর্থাৎ এইটার সাথে পরবর্তী কাজের সম্পর্ক।
সেজন্য ডাবল ইকুয়াল টু ব্যবহার করতে হবে রিলেশনাল অপারেটর হিসাবে। আর যদি একটা আমি ইকুয়াল টু দিতাম সেটা অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়, কিন্তু এখানে একটা অপারেটর একটা ইকুয়াল টু ব্যবহার করা যাবে না। এখানে এই বিশেষ করে রিলেশনাল অপারেটর হিসেবে ডাবল ইকুয়াল টু ব্যবহার করতে হবে। অপারেটর সম্পর্কে ইতিপূর্বে আমি আলোচনা করেছি বিস্তারিত। আচ্ছা, প্রোগ্রাম শেষ করব, তাই না? সবার শেষে প্রোগ্রাম শেষ করব। তো এই হচ্ছে আমরা এই 5টা ধাপের মাধ্যমে অ্যালগরিদম লিখলাম। এইটার আলোকে যদি ফ্লোচার্ট অঙ্কন করি, তো প্রোগ্রাম শুরু করি, এর জন্য এই প্রতীক আমরা পারি, তারপরও এর মধ্যে লিখব স্টার্ট, তারপর ইনপুট হিসেবে এন এর মান মানে কি সামান্তরিক প্রতীক, একটু বাঁকা হবে, এর মধ্যে লিখব এন, এটা কিন্তু একটু বাঁকা আছে। এরপরে আমরা এখানে সিদ্ধান্ত যাচাই করব। এই যে সিদ্ধান্তটা যাচাই করার জন্য এই সিদ্ধান্ত প্রতীক, কন্ডিশনাল এই বিশেষ কন্ডিশন যাচাই করার জন্য এই প্রতীক। এর মধ্যে লিখব এইটা লিখব, এই যে লিখলাম এন মোড 2 ইকুয়াল টু 0, এখানে হট চিহ্ন দিয়েছি, মানে এটা সঠিক কি? যদি শূন্য হয় তার মানে এই কন্ডিশনটি যদি ইয়েস হয় তাহলে এই দিকে এইখানে প্রকাশ করবে সংখ্যাটি জোড়। আর ওই কন্ডিশন মিথ্যা মানে কি? ভাগশেষ শূন্য হয় না, তাহলে সংখ্যাটি নো হলে বিজোড় হবে। অর্থাৎ এই কন্ডিশন চেক করে সত্য হলে সংখ্যাটি জোড়, মানে কি সত্য মানে কি শূন্য আছে ভাগশেষ, তার মানে সংখ্যাটি জোড়। আর যদি শূন্য না হয়ে অন্য কিছু থাকে তাহলে এই কন্ডিশন মিথ্যা, তখন সংখ্যাটি বিজোড়। সেজন্য এখানে আবার আমরা এই সামান্তরিক প্রতীক ব্যবহার করে আউটপুটের জন্য এখানে লিখব নাম্বার ইজ ইভেন, ইভেন মানে জোড়। আর যদি নো হয় তাহলে লিখব নাম্বার ইজ অড, অড মানে বিজোড়। তারপর সবার শেষে এখান থেকে এদিকে নিয়ে যাব, ওখান থেকে এদিকে নিয়ে আসব, এখানে একটা সংযোগ প্রতীক দিয়ে নিচে আবার এন্ড করে প্রোগ্রাম শেষ করে দিব। এই হচ্ছে অ্যালগরিদম, এই হচ্ছে ফ্লোচার্ট। এখন আমরা একই সাথে দুইটা পাশাপাশি রেখেছি, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় প্রশ্নে এটা উদ্দীপক আকারে দেওয়া থাকে আর বলা হয় উদ্দীপকের আলোকে ফ্লোচার্ট অঙ্কন করো, তখন উত্তর হবে এইটা। আবার অনেক সময় এই ফ্লোচার্ট উদ্দীপক আকারে দেওয়া থাকে আর বলা হয় এটার আলোকে অ্যালগরিদম লিখো অথবা সি প্রোগ্রাম লিখো। সেজন্য আমি তিনটা একসাথে শেখাচ্ছি। এখানে অ্যালগরিদম লিখেছি, এখানে ফ্লোচার্ট অঙ্কন করেছি, এটা দেখে দেখে এবার এই তথ্যের আলোকে সি প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রামে এখানে তো জায়গা হবে না, পরের পেজে যাই। সি প্রোগ্রাম হচ্ছে একটু উচ্চতর প্রোগ্রামিং ভাষা। তো সি প্রোগ্রামের শুরুতে আমরা লিখব হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড stdio.h, এখানে একটি হেডার ফাইল যুক্ত করলাম। সি প্রোগ্রাম আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অনেকেই পারো, কারণ আমার এটা 28তম ক্লাস। তো 28তম ক্লাস মানে কি ইতিপূর্বে 27 বার আমি এটা লিখেছি। তারপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবে, এগুলোর ব্যাখ্যাও বিস্তারিত দিয়েছি। তারপরেও বলছি stdio.h এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এই হেডার ফাইলের সাথে আমরা ভিতরে বিশেষ করে কিছু ফাংশন ব্যবহার করব, প্রিন্টএফ, স্ক্যানএফ। সেই ফাংশনের কাজ এই হেডার ফাইলে নির্দেশ করা আছে, সেজন্য এটা যুক্ত করতে হবে প্রথমে। আচ্ছা, এরপরে কার্লি ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামে স্টার্ট করলে এখানে আমরা একটি ডেটা টাইপ ঘোষণা করব। ভেরিয়েবল ঘোষণার জন্য ডেটা টাইপ হিসেবে আমরা লিখব কি? সংখ্যা। জন্য আমরা কি লিখি? আইএনটি লিখি, কখনো ফ্লট লিখি, তাই না? তো এখানে পূর্ণ সংখ্যা বলেছে, তো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতেছি আমরা, সেজন্য ডেটা টাইপ হিসেবে এই আইএনটি কিওয়ার্ড ঘোষণা করব। আইএনটি কিওয়ার্ড লেখার পরে একটা স্পেস দিয়ে আমরা ওই যে মনে আছে একটা ভেরিয়েবলের নাম লিখেছিলাম, কি ভেরিয়েবল প্রশ্নে দেওয়া ছিল? এন লিখব। এখানে দুইটা লিখলাম, এন হচ্ছে ভেরিয়েবল মানে চলক, এবং চলক ঘোষণার পূর্বে আমাদের ডেটা টাইপ ঘোষণা করতে হবে যে এইখানে এই চলকের মধ্যে আমি কোন ধরনের ডেটা সংরক্ষণ করব। আমি পূর্ণ সংখ্যা ডেটা সংরক্ষণ করব। আর পূর্ণ সংখ্যা ডেটা রাখার জন্য, পূর্ণ সংখ্যা ডেটা মেমোরিতে ব্যবহারের জন্য আমরা ভেরিয়েবলের মধ্যে রাখার জন্য এখানে ডেটা টাইপ হিসেবে ইন্টিজার টাইপ ডেটা, তার কারণে এখানে আইএনটি ব্যবহার করেছি। কেউ বলে ইন্ট, কেউ বলে আইএনটি, সমস্যা নাই। এর পরের লাইনে ইউজারের কাছ থেকে এন এর মান গ্রহণ করার জন্য আমরা প্রিন্টএফ ফাংশনের মধ্যে এখানে একটি স্টেটমেন্ট লিখতে পারি। ইচ্ছে করে লিখতে পারি এন্টারের নাম্বার, এটা লিখতে পারি। এখন এই লেখাটা কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু এটা যদি না লিখি তাহলে প্রোগ্রামটা যখন রান করব তখন কিচ্ছু দেখা যাবে না। কিন্তু এটা যদি লিখি তখন প্রোগ্রামটা রান করলে আমাকে বলবে এন্টারের নাম্বার, একটা নাম্বার দিন। সেজন্য ইউজারকে নির্দেশনা দেওয়ার জন্য জাস্ট প্রিন্টএফের মধ্যে ডাবল কট এবং এই যে আমাদের এখানে প্যারান্থিসিস ব্যবহার করেছি, এর মধ্যে লিখব এন্টারের নাম্বার, মানে আমি ইউজারকে বলে দিলাম একটা নাম্বার দিন, যে কোনো নাম্বার। এখানে অনেক সময়
কিছু কমন ডায়লগ অনেক শিক্ষার্থী লিখে থাকে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই কিছু কিছু শিক্ষার্থী এইখানে একটা লাইন লেখে, প্রত্যেকটাতে একই রকম একটা লাইন লেখে, সেটা হচ্ছে ইন্টার ভ্যালু অফ ইনপুট। এটা অবশ্য ভুল না, এটা লিখলেও হবে। প্রত্যেকটাতে একই ডায়লগ এখানে লিখবো, ইন্টার ভ্যালু অফ ইনপুট, তাও হবে। কিন্তু আমি বিশেষ করে একটু বিস্তারিত লিখছি, এখানে লিখলাম একটা নাম্বার দিন। এখানে যদি লিখতাম ইন্টার ভ্যালু অফ ইনপুট তাও হতো, অথবা যদি লিখতাম ইন্টার ভ্যালু অফ এন তাও হতো, মানে এনের মান দিন। আচ্ছা, তো যাই হোক, ইউজার যখন এই নাম্বারটা ইনপুট দিবে, সেই নাম্বারটা কোথা থেকে ইনপুট দিবে? কিবোর্ড থেকে। আর কিবোর্ড থেকে কোনো নাম্বার কোনো কিছু যদি লিখে সেটি প্রোগ্রামের মাধ্যমে মেমোরিতে সংরক্ষণ করার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হয়। স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেবে। এখন কোন ধরনের ডেটা ইনপুট নেবে? পূর্ণ সংখ্যা ডেটা। আর পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য আমাদের এইখানে স্পেসিফাই করে দিতে হবে একটি সংকেত দ্বারা, যাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। তো ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে যেহেতু এখানে ডেটা টাইপ আইএনটি ব্যবহার করেছি, তার মানে পূর্ণ সংখ্যা ডেটার জন্য এই %d ব্যবহার করব ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। তারপর একটা কমা দিয়ে একটা পূর্ণ সংখ্যা নিয়ে কার মধ্যে সংরক্ষণ করব? n নামক চলকের মধ্যে। তাই এখানে লিখব অ্যান্ড n, তারপরে সেমিকলন দিব। আরেকবার বলছি, লক্ষ্য করি, আইএনটি পূর্ণ সংখ্যা, সেই জন্য আমরা এখানে %d ব্যবহার করেছি। এখানে যদি ফ্লট লিখতাম তাহলে এখানে %f ব্যবহার করতাম, কিন্তু এখানে যেহেতু পূর্ণ সংখ্যা দিয়েছি সেজন্য এই আইএনটি লিখতে হবে। আর আইএনটির জন্য এখানে আমরা লিখলাম %d, পূর্ণ সংখ্যার জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার। এবার ওই শর্তটা লিখব যাচাই করার জন্য যে এই যে n এর মান আমি ইনপুট দিলাম, এই সংখ্যাটা জোড় না বিজোড় সেটি চেক করার জন্য কি করব? 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করে ভাগ শেষ নির্ণয় করব, ভাগ ফল না কিন্তু। তো ভাগ করে ভাগ শেষ নির্ণয় এর সূত্র হচ্ছে n mod 2। এই যে ইফ n mod 2 ইকুয়াল টু 0, ইফ যদি n সংখ্যা মডুলাস 2, n কে 2 দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি 0 হয়, এটা দ্বারা বোঝায়। তাহলে এই কন্ডিশন যদি সত্য হয়, এইখানে প্রিন্টএফের মধ্যে যা লিখব সেটা আউটপুটে দেখাবে। তো আমি লিখতে চাই যে এই সংখ্যাটি ইভেন মানে জোড়, তাহলে লিখব %d ইজ ইভেন নাম্বার এই n, অর্থাৎ আমি যে সংখ্যাটা দিব সেটা n এর মান। তো এই n এর মানটা এখানে প্রকাশ করবে আউটপুট আকারে। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই প্রিন্টএফের মধ্যে যা লিখব সেটা আউটপুট আকারে দেখাবে। যেমন আমি লিখে দিলাম %d ইজ ইভেন নাম্বার, অর্থাৎ এই %d যেখানে লিখেছি সেইখানে আউটপুটটা দেখাবে। আমি লাস্টে আউটপুটটা দেখাবো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। আর এই কন্ডিশন যদি সত্য না হয়, তার মানে কি ভাগশেষ 0 না, অর্থাৎ সেই ক্ষেত্রে সংখ্যাটি বিজোড় হবে, অড হবে। সেজন্য আমরা আবার এখানে প্রিন্টএফ লিখে আমরা লিখব যে সংখ্যাটি বিজোড়। কিন্তু একটা কথা আছে, তার আগে এই ইফ এলস, আমরা ইফ কন্ডিশন সত্য হলে এখানে যা লিখছি তাই প্রকাশ করবে, আর যদি মিথ্যা হয় তাহলে এখানে এলস এর পরে যেটি লিখব সেটা প্রকাশ করবে। ইফের মধ্যে কন্ডিশন সত্য হলে এইটা আউটপুট দেখাবে, আর যদি মিথ্যা হয় এলস এর নিচে প্রিন্টএফ হিসেবে যা লিখব সেটা দেখাবে। আমি এখানে লিখলাম এই প্রিন্টএফ %d ইজ অড নাম্বার, অর্থাৎ এই n এর নাম্বারটি, n এর মানটি এখানে প্রকাশ করবে। যেমন আমি যদি 13 লিখি 13, তাহলে এইটা উত্তর হবে। আমাকে উত্তরে বলবে 13 ইজ অড নাম্বার। আরও ভালো হতো 13 ইজ এ অড নাম্বার দিলে, তাই না? আচ্ছা, আর যদি আমি 12 লিখি অথবা 10 লিখি অথবা 8 লিখি, জোড় সংখ্যা লিখি, তাহলে এইটা প্রকাশ করবে। এই যদি 8 লিখি, 8 ইজ ইভেন নাম্বার, এখানে ইজ অ্যান ইভেন নাম্বার দিলে ভালো হতো, তাই না? তো যাই হোক, সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এখন আমরা যদি এর আউটপুটটা দেখতে চাই তাহলে আরও ভালো বুঝতে পারবো। আমরা যারা কম্পিউটারে প্র্যাকটিস করব, কোড ব্লক সি কম্পাইলার নামে একটি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটি যথাযথভাবে বিশেষ করে ইনস্টল করা থাকলে আমরা এটা লিখে সেভ করে কম্পাইল করে রান করলে এই ধরনের আউটপুট পাবো। এই যে আমরা এই ধরনের আউটপুট পাবো। লক্ষ্য করি, এই যে প্রথমে কি লিখেছিলাম,
ইন্টার এ নাম্বার এটা দেখা যাবে। তো আমি একটা সংখ্যা দিই 15, 15 মানে কি, এটা উত্তর হবে। 15 লেখার পরে আমি যদি এন্টারে চাপ দিই, এই যে পার্সেন্টেজ ডি যেখানে সেখানে 15 প্রকাশ করেছে। 15 ইজ অড নাম্বার, 15 ইজ অড নাম্বার। এনের মান যেহেতু 15 ছিল, এনের মানটা এখানে প্রকাশ করবে, যেখানে পার্সেন্টেজ ডি লিখব। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখে আউটপুট দেখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।